25 সেপ্টেম্বর রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের 265 রানের টার্গেট দিয়েছে টাইগাররা, তামিম মাহমুদুল্লাহর অর্ধশতক। দেশের রাজনীতি অবারিত, সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতিতে সরকার, ভয়েস অব আমেরিকাকে বললেন প্রধানমন্ত্রী। শরীয়তপুরে থামছে না পদ্মার ভাঙন, 1.5 মাসে ঘর বাড়ি হারিয়েছে অন্তত 1,500 পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমন চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী একথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের রাজনীতিতে অবাধ সুযোগ পাচ্ছে বিরোধী দলগুলো। জাতিসংঘের ৭১তম অধিবেশন শেষ হলেও ব্যক্তিগত কারণে এখনো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ভয়েস অফ আমেরিকায় সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী। ৮ মিনিটের সাক্ষাৎকারে সরকারের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অবস্থায় পৌঁছতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমাদের একটা অন্তরের টান থেকে আমরা কাজ করি, এখানে আর কোনো ম্যাজিক না। ম্যাজিক একটাই হচ্ছে, আমরা জনগণের কল্যাণে দেশের স্বাধীনতা এনেছি, জনগণের কল্যাণ করাটাই হচ্ছে আমরা মনে করি আমাদের কর্তব্য। আমি সবসময় মনে করি জনগণই শক্তি, কাজে যে কোনো চ্যালেঞ্জই আসুক না কেন অন্তত মোকাবেলা করবার মতো সেই শক্তি ক্ষমতা আমাদের আছে। জঙ্গি ও সন্ত্রাস দমনে বিদেশিদের সহযোগিতা গ্রহণে সরকারের অবস্থানে উঠে আসে সাক্ষাৎকারে। অন্যান্য দেশ, তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হচ্ছে, যেমন টেকনিক্যাল সাপোর্ট গুলি নেওয়া, ট্রেনিং এর ব্যবস্থা করা ইত্যাদি, সে বিষয়টা। কিন্তু যতই যা হোক না কেন আমি মনে করি আমাদের যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা, তারা যেমন তৎপর, সাথে সাথে দেশবাসী এখন সচেতন। বিরোধী দলকে রাজনীতির সুযোগ দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ নাকচ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে খেসারত দিতেই হয়। তারা ন্যাশনাল ইলেকশনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে তো অংশগ্রহণ করেছে। তাহলে বলবেন কি করে যে তাদেরকে স্পেস দেওয়া হয় না? কথা তো কারো কাছ থেকে আমরা কেড়ে নিচ্ছে না, যার যার ইচ্ছা মতো কথা বলেই যাচ্ছে। তারা মিটিং করছে, র্যালি করছে, সবই তারা করছে। রাজনীতির যথেষ্ট সুযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। এ সময় যুদ্ধাপরাধীদের বিচারকে জাতীয় দায়িত্ব বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভয়েস অব আমেরিকাতে যে সাক্ষাৎকার দিয়েছেন তা নিশ্চয়ই শুনেছেন। তার মধ্যে তিনি কতগুলি স্পেসিফিক বিষয় দাবি করেছেন, যে দেশের রাজনীতি অবারিত আছে, 22.4 ভাগে নামিয়ে আনা গেছে দারিদ্র, $1466 উন্নীত হয়েছে মাথাপিছু আয়, এক বছরে এই শেখ হাসিনার এই সাফল্য, আরো অনেক কিছু তিনি বলেছেন। আমি যদি বলতে চাই যে এই সাফল্যগুলির মধ্যে কোনগুলি আপনার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় বা ঠিক না? অ্যাডভোকেট আহমেদ আজম খান। খালিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ রাজনৈতিক বক্তব্য রেখেছেন। আমরা যদি দেখি যে গণতন্ত্রের প্রধান প্রধান যে অঙ্গগুলো সেগুলো কাজ করছে কিনা, সেগুলো কাজ করছে না। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচনে আমরা দেখেছি যে উপজেলা, পৌর এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন নামে কিভাবে চর দখল করে রায়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, বিরোধী দল বিএনপি সহ অনেক বিরোধী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল বটে, কিন্তু জনগণের রায় থেকে সরকার বঞ্চিত করেছে, তারা রায়কে ছিনিয়ে নিয়েছে। এটা গণতন্ত্র নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সবসময় কথা বলতে পারছি, আমরা শুধু টক শোতে কথা বলি, আমরা শুধু সাংবাদিক সম্মেলনে কথা বলি। র্যালির কথা বলেছেন, র্যালির কথা হলেই পুলিশ অনুমতি দেন না, কোনো সমাবেশের কথা হলেই পুলিশ অনুমতি দেন না। আমাদের প্রতিষ্ঠা, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশের ৭৫টি রাজনৈতিক জেলা এবং 487টি রাজনৈতিক উপজেলার অধিকাংশ জায়গায় আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি, পুলিশ অনুমতি দেয়নি। আজকে দেখুন, সংবাদপত্রের স্বাধীনতা, আপনি যে প্রতি নিয়মিত বিরতিতে আপনার যে স্থানীয় এলাকা টাঙ্গাইলে কথা বলেন, জনসংযোগ করেন এবং আপনি অনেক জনসমাগমের মধ্যে আপনি বক্তৃতা দেন, সেই ক্ষেত্রে কি পুলিশ কোনো বাধা দিচ্ছে?
অনেক জায়গায় বাধা দিচ্ছে। আমি অনেক জায়গায় আমার সভা সমাবেশ করতে পারিনি, এবং কিছুদিন আগে যে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনেও আমি আমার এলাকায় তেমন কোথাও গণসংযোগে যেতে পারিনি। পুলিশ প্রত্যেক জায়গায় বাধা দিয়েছেন যে না, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না। অ্যাডভোকেট আহমেদ আজম খান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অফ আমেরিকার কাছে যে দাবি করেছেন যে রাজনীতি অবারিত আছে, অ্যাডভোকেট আহমেদ আজম খানের কথা যদি আমি সত্য ধরে নেই, তার পুরোটা আসলে এই চিত্রটি সম্পূর্ণ বিপরীত চিত্র বলেই মনে হয়। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনি কি মনে করেন? রাজনীতি তো খুবই বারিত। না, ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে বাংলাদেশের যে চলমান গণতন্ত্র, প্রত্যেকটি প্রতিষ্ঠান কাজ করছে। আপনি জুডিশিয়াল বলেন, আপনি সংসদ বলেন, আপনার হচ্ছে নির্বাহী বিভাগ বলেন, প্রত্যেকটি বিভাগ কাজ করছে। সংসদে প্রতিনিয়ত আপনার দেখেন এই সংসদে কতগুলো বিল উত্থাপন হয়েছে, কতগুলো বিল পাশ হয়েছে। অনেক জনস্বার্থে, জনকল্যাণে, বিশ্ববাসীর যে শান্তি সমৃদ্ধির জন্য অনেক আলোচনা হয়েছে সংসদে। আপনার বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন। এই বিচার বিভাগের আমলে আমরা যুদ্ধ অপরাধের বিচার করেছি, বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি দিয়েছি, শুধু তাই নয়। আমি আসলে ওই সাফল্যগুলির সাথে আপনার সাথে আমি একমত, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একমত, কিন্তু আজম ভাই যে রাজনীতি করতে পারছেন না, সাফল্য বলছি না। জি, আজম ভাই রাজনীতি করতে পারছেন না, সেটির কি হবে? না খালিদ, না, আমার কথাটা কিন্তু আমি এগুলো সাফল্য হিসাবে নিচ্ছি না। আমি কিন্তু বলতেছি না যে বর্তমান সরকারের সাফল্য। আমি বলছি যে এই যে প্রতিষ্ঠানগুলো এগুলা কাজ করছে, এগুলোই কিন্তু প্রমাণ করে যে গণতন্ত্র আছে। গণতন্ত্র আছে বলে কিন্তু একটা সংসদ চলমান আছে। এবং আপনি যে বলছেন আহমেদ আজম, এই মাত্রই তিনি সরকারের ব্যাপক সমালোচনা করলেন। এই সমালোচনার মধ্যে বাংলাদেশের কোটি কোটি দর্শক শ্রোতা কিন্তু দেখলো এবং শুনলো। তাদের বক্তব্যটা যদি সত্য হয়, সেটা অবশ্যই জনগণ গ্রহণ করবে। তার মানে এর মধ্যে কি প্রতীয়মান হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, যে কথা বলার এবং রাজনীতি করার অনেক স্পেস আছে। কারণ আপনি যখন আমরা মিছিল মিটিং করতাম, 90-এর অভ্যুত্থানের কথা বলেন, জিয়া এরশাদ স্বৈরাচার স্বীকার করেছেন যে তিনি টেলিভিশনে কথা বলতে পারছেন, কিন্তু যখনই সভা সমাবেশে কথা উঠছে তখন। কিন্তু এখন আমার কথাটা শেষ করতে দেন। যে এখন কিন্তু বাংলাদেশের 30টির মতো প্রাইভেট চ্যানেল আছে, অনেক FM রেডিও আছে, বেতার আছে, যাদের মাধ্যমে বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে প্রতিনিয়ত দলীয় বার্তাগুলো পৌঁছে দেওয়া যায়। আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের G3 এখন বাংলাদেশে মোবাইল অপারেটররা চালাচ্ছে। তথ্য প্রযুক্তি, ফেসবুক, টুইটার, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আরম্ভ করে হোয়াটসঅ্যাপ, ভাইবার, কত কি আছে, যেগুলোর মধ্য দিয়ে গণসংযোগ, জনসম্পৃক্ততা তৈরি করা যায়। SMS আমরা প্রতিনিয়ত, আহমেদ আজম আমি দেখেছি যে এই গত ঈদেও কিন্তু তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে তিনি কিন্তু খুদে বার্তার মাধ্যমে ঈদ শুভেচ্ছা পাঠিয়েছেন, যেটা আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে কল্পনাই করা যেত না। তার মানে বাংলাদেশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রাজনীতির কিন্তু ধারা চেঞ্জ হয়ে গেছে। রাইট, কিন্তু জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমি স্পেসিফিকলি যেটি জানতে চাইছিলাম, তবে কি মাঠের রাজনীতি উনারা আর করবেন না? এক, আর দুই হচ্ছে আপনি বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে যোগাযোগের কথা বলছিলেন, কিন্তু আপনার কাছে কি এরকম কোনো হিসাব আছে সামাজিক মাধ্যমে শুধু সরকারের সমালোচনা করার জন্য বা কোনো ব্যক্তি বিশেষের নামে কোনো কথা বলার জন্য কত মামলা হয়েছে এবং কতগুলি বিষয়ে তাদের মুখ আটকে রাখা হয়েছে, সেরকম ঘটনা কতগুলি ঘটেছে? না, আপনি যথার্থই বলেছেন যে অনেকেই এই সব সামাজিক গণমাধ্যম বা ইন্টারনেটের সুবিধা গ্রহণ করে অনেকেই অনেক ধরনের দেশ বিরোধী, ব্যক্তি বিরোধী কর্মকাণ্ড করেছে। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং যেটা যথার্থই আমি মনে করি। তবে বাংলাদেশের যে চলমান, মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি আরেকটি কথা বলেছেন যে যারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, কিন্তু তারা পাশাপাশি দেখা যাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছেন। আসলে ব্যাপারটা হচ্ছে একটা রাজনৈতিক দল যখন সিদ্ধান্ত গ্রহণে ভুল হয়, তখন কিন্তু তারা চোরাবালিতে আটকে যায়। এখন আমার কাছে মনে হয় যে বিএনপি তেমন একটি রাজনৈতিক দল, ভুল সিদ্ধান্তের কারণে তারা চোরাবালির মধ্যে আটকে গেছে, যেগুলো সম্পূর্ণ দোষারোপ এখন বর্তমান গণতান্ত্রিক সরকারের উপরে তারা দিয়ে। খালিদ ভাই, আপনি আমাদের সঙ্গে থাকেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি জনাব খালিদ মাহমুদ চৌধুরীর এই বক্তব্যের সাথে একমত যে বিএনপি এখন চোরাবালিতে আটকা একটি, আমি কি বলবো, একটি বড় সত্তা বিশেষ, যেই সত্তা আসলে অপরের দোষারোপ করা ছাড়া এখন আর কিছু করার নাই তার। অ্যাডভোকেট আহমেদ আজম খান।
হ্যাঁ, আপনার বক্তব্যও খুব হাস্যকর, কারণ খালিদ মাহমুদ যেটা বললেন প্রথম কথাটাই হলো যে সংসদ কার্যকর, যে সংসদে জনগণের অংশগ্রহণই ছিল না, যে সংসদের জনগণ ভোটই দেয়নি। আজব ভাই, এখানে কিন্তু ভুল হচ্ছে যে বিএনপির হয়তো অংশগ্রহণ ছিল না, কিন্তু জনগণের অংশগ্রহণটা বলা একটু জেনারেলাইজেশন হলো কিনা। বিএনপি হয়তো অংশ নেয় নাই, মানে বিএনপি তো শুধু জনগণ না। হ্যাঁ, না না না, মোটেও। আপনি ওই খালেদ ভাইও তো সময়কার জনগণ। পত্র-পত্রিকা এবং আপনার চ্যানেলগুলো দেখেন যে নীরব কি বিপ্লব, ভোট প্রত্যাহারের নীরব কি বিপ্লব ওই মুহূর্তে সংগঠিত হয়েছিল। এই যে সংসদ, এটা জনগণের ভোটের সংসদ নয়। এটা অত্যন্ত হাস্যকর। কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান দেখছে, সবাই বলবে যে আমরা এই সংসদকে ভোট দিয়ে নির্বাচিত করিনি। আর বিএনপি চোরাবালিতে আটকে যায়নি, বিএনপি তার সঠিক ধারায় রাজনীতিটি করছে। খালিদ মাহমুদ বলেছেন যে আমরা নির্বাচনে না গিয়ে ভুল করেছি, ওনারাও কিন্তু 15ই ফেব্রুয়ারি 1996 নির্বাচনে যাননি। আমরা এই নির্বাচনে যাইনি কারণ আমরা জানি যে দলীয় সরকারের অধীনে নির্বাচন একটি কথা আছে যে একই প্রশ্নে দুবার পরীক্ষা হয় না। এই নির্বাচনগুলোতে কিন্তু প্রমাণ হয়ে গেছে। কাজেই এই যে কথার ফুলঝুরি মানুষ জানে। এই যে আজকে আপনার টেলিভিশন বললেন যে 30টি চ্যানেল দিয়েছেন, এক একটি চ্যানেলে বিএনপির জন্য সময় থাকে 1 মিনিট, উনাদের জন্য সময় থাকে 29 মিনিট। হোয়াটসঅ্যাপের কথা বললেন, ইন্টারনেটের কথা বললেন, তার মানে মাঠে রাজনীতি উনারা করতে দেবেন না। এই হোয়াটসঅ্যাপ এবং ইন্টারনেটের রাজনীতির জন্যই উনারা এই সুযোগটুকু দেবেন। টেলিভিশনের সময়ের কথা যদি বলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। আপনি আজকেও, আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি খালিদ ভাইয়ের চেয়ে বেশি কথা বলবেন। খালিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটা বিরতি নিচ্ছি। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান যেসব অভিযোগ করছিলেন সেসব তো করলেনই, আপনি শুনেছেন, আপনি তার জবাব দিবেন। আমি শুধু জানতে চাইবো যে সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকার যে জিরো টলারেন্স নীতিতে আছে, এই নীতির ফল দেশ কেমন পাচ্ছে? জনাব খালিদ মাহমুদ চৌধুরী। না, এই নীতির অনুসরণ করাতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আপনার হলি আর্টিজানের যে মানে দুঃখজনক কলঙ্কিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর সমগ্র বাংলাদেশে যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমাদের যে সর্ববৃহৎ জামায়াত, যে আমাদের শোলাকিয়া, এবং এরপরে অনেকগুলো প্রস্তুতি ঘটনা যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিহত করেছে এবং টোটাল বিষয়টা নিয়ন্ত্রণ করেছে, তাতে অবশ্যই আমরা সরকার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ দিতেই পারি যে সরকারের এই খালিদ ভাই, এই ক্ষেত্রে তাহলে এই প্রশ্নটি চলেই আসে যে বাংলাদেশে একের পর এক বিদেশি হত্যা, পুরোহিত হত্যা এবং অন্যান্য জায়গায় আক্রমণের পরে এই জিরো টলারেন্স নীতিটি নেওয়ার জন্য হলি আর্টিজানের মতো একটি সাংঘাতিক ঘটনা ঘটার অপেক্ষা সরকার কেন করলো? জিরো টলারেন্স নীতি আরো আগে কেন নিল না? যেই জিরো টলারেন্স নীতি নিলে আমরা অনেক কিছু এড়াতে পারতাম। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অনেক আগে থেকেই। আপনি জানেন যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার পর থেকে বাংলাদেশে রাতের অন্ধকারে হঠাৎ করে ফজরের নামাজের সময় বা রাতের এশার নামাজের সময় বিভিন্ন সময় মানুষজন ঘুমিয়ে আছে, অতর্কিত বিভিন্ন জায়গায় ঘটনা হয়েছিল। আমরা তখন থেকে জিরো টলারেন্স আছে। এবং আপনি জানেন প্রতিনিয়ত 2009 সালে 25শে ফেব্রুয়ারি বিডিআরে পিলখানার ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে এই সরকার কিন্তু সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে যে মানে যে অপারেশন চালাচ্ছে তার ধারাবাহিকভাবে কিন্তু করছে। এবং যখন আমরা দেখি যে রাজনৈতিক মহল থেকে বলা হয়, যখন হলি আর্টিজানের ঘটনা ঘটে তখন যখন বলা হয় যে রক্তাক্ত অভ্যুত্থান, তখন দুঃখজনক। যখন জঙ্গিদেরকে বলা হয় জিরো টলারেন্সের মধ্যে কি হলি আর্টিজান ঘটলো? এই জিরো টলারেন্সের মধ্যে কি হলি আর্টিজান ঘটলো? না, আমাদের অবশ্যই আমাদের জিরো টলারেন্সের মধ্যেই আমরা ছিলাম। কারণ আপনি জানেন যে যুদ্ধ অপরাধীকে রক্ষা করার জন্য অনেক বিদেশি শক্তি কিন্তু সরাসরি সরকার প্রধানকে, নির্বাহী প্রধানকে কিন্তু আপনার টেলিফোন করে অনুরোধ জানিয়েছিল এবং অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল। আমরা কিন্তু সেই জায়গায় দমে যাই নাই। আমরা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জায়গায় অটল ছিলাম। কাজেই আপনাকে বুঝতে হবে যে তারপরে যখন এগুলোতে ব্যর্থ হয়ে গেছে তখনই বিদেশি হত্যা করেছে। এবং আপনি জানেন যে আমাদের রপ্তানি সব থেকে রেমিটেন্স যেখানে আসে, রপ্তানি আয়, সেটা হচ্ছে গার্মেন্ট শিল্প।
গার্মেন্টস শিল্প হত্যা করার জন্য, খালিদ ভাই, আমি ধ্বংস করার একটু জন্য আজম ভাইকে জানতে চাই যে আজম ভাই, এই সরকারের জিরো টলারেন্স নীতি আপনাদের কোনোভাবে এফেক্ট করছে কিনা? যদি এফেক্ট না করেন, আপনারা এই জিরো টলারেন্স নীতিকে স্বাগত জানাবেন কিনা? আমরা এখন জুলাই মাসে যে অবস্থার মধ্যে ছিলাম তার থেকে একটু স্বস্তিতে আছে বলে মনে হয়, এর জন্য সরকারকে ধন্যবাদ দিবেন কিনা আজম ভাই? প্রথম কথা হলো, আপনি যে বলেছেন যে আমি খালিদ মাহমুদের চেয়ে বেশি কথা বলেছি, অথচ আমি বলেছি যে সংবাদের 30 মিনিটের 1 মিনিট বলি আপনি তার দ্বিমত পোষণ করেছেন। আপনার টেলিভিশনের একটি স্লোগান আছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন 24 ঘন্টায় খবর। সেই 24 ঘন্টার খবরে বিএনপি কয় মিনিট পায় আর আওয়ামী লীগ কয় মিনিট পায়, এবং বাংলাদেশের 30টি চ্যানেলে কিছু করে না আর কয় মিনিট আওয়ামী লীগের, এটা আপনি বিশ্লেষণ করবেন। আমি 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 এগোতে চাই না এটা। আর একটা কথা, যে বিএনপি যে চোরাবালিতে আটকে গেছে, তাহলে সরকার একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে এত আতঙ্কিত কেন? একটি নির্বাচন দিয়ে দেখুক না। আতঙ্কিত না, 2019 সালে নির্বাচন দেবে আজম ভাই। আটকে গেছে না, আওয়ামী লীগ চোরাবালিতে আটকে গেছে। আজম ভাই, সরকার নির্বাচন কেন দিবে? সরকার সময় মতো নির্বাচন দিবে। বললেন নির্বাচন কেন দিবে? 2019 সালে নির্বাচন দেবে। এই জন্যই সরকার নির্বাচন দেবে যে 5 জানুয়ারি যেটা ছিল সেটা নির্বাচন ছিল না, সে নির্বাচন নামক প্রহসন ছিল। সেখানে 154টি আসনের নির্বাচন হয়নি, 146টি আসনের নির্বাচন নামক প্রহসন হয়েছে, চর দখল হয়েছে। কাজেই এই সরকার অনির্বাচিত, এই সরকার আপনারা ধন্যবাদ পাবেন আজম ভাই, কারণ আপনারা নির্বাচন বর্জন এবং প্রতিহতের ডাক দিয়েছিলেন, জনগণ ভয় পেয়ে অনেকে ভোট দেয় নাই। প্রধানতম স্তম্ভ হলো একটি নির্বাচিত সরকার। কাজেই সেই গণতন্ত্রের প্রধান স্তম্ভই তো এখানে নেই, কাজেই গণতন্ত্র কোথায় থাকে? আর আপনি যে কথাটি এখন বলেছেন যে আমি সরকারকে জিরো টলারেন্সের জন্য ধন্যবাদ দেব কিনা, আমি সরকারকে এই জন্যই ধন্যবাদ দিতে পারছি না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বান করেছিল যে এই জঙ্গিবাদ, উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ নির্মূলের জন্য সরকার এবং বিরোধী দল সহ একটি জাতীয় ঐক্য তৈরি করবার জন্য। সেই জাতীয় ঐক্যের ডাকে সরকার সাড়া দেয়নি। তার মানে সরকার জঙ্গি দমনে আন্তরিক নন বলে আমরা মনে করি। আর সেজন্যই এই সরকারের এই যে বর্তমান অবস্থাটা, আমরা চাই একটা স্থায়ী রকমের সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং জঙ্গিবাদ দমনের জন্য স্থায়ীভাবে এর একটা পদক্ষেপ এবং জাতীয় ঐক্য, যাতে করে এক মাস। আজম ভাই, আপনি বলতে চাইছেন যে বিএনপিকে, আজম ভাই আপনি বলছেন যে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্য করলে এটি একটি স্থায়ী সমাধান হয়ে যাবে জঙ্গিবাদের? জঙ্গি খেলা করছে মাত্র। জি, মানে বিএনপির সাথে একটি জাতীয় ঐক্য করলে সেটি স্থায়ী সমাধান। আমি মনে করি যে বিএনপি একটি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আরেকটি সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এই দুই রাজনৈতিক দল যদি ঐক্য হয় এই জঙ্গিবাদের বিরুদ্ধে, তাহলে বাংলাদেশে যে একটা গণজাগরণ তৈরি হবে, তাতে করে এই জঙ্গিবাদ বিরোধী একটা স্থায়ী সমাধানের জন্য যে গণজাগরণ তৈরি হবে, সেখান থেকে অনেক পদক্ষেপ সফল হবে, যাতে করে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানে আর কোনো সুযোগ থাকবে না। সরকার কিন্তু সেটা করছে না। মানে বিএনপি এবং আওয়ামী লীগ যেহেতু দুটি বড় দল, সেজন্য তারা দুজনে এক হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়ালে দেশে আর জঙ্গিবাদের কোনো সংকট থাকবে না। আপনার বক্তব্য কি? যে কোনো জাতীয় ইস্যুতেই যখনই বড় দলগুলো ঐক্যমত পোষণ করে, কিন্তু আপনার মুখে শুনেছি আজম ভাই যে জঙ্গিবাদ আন্তর্জাতিক ইস্যু, সমাধান সম্ভব হয়। কিন্তু জঙ্গিবাদকে যে আন্তর্জাতিক ইস্যু আপনি সহ আরো অনেকে বলছেন। আন্তর্জাতিক ইস্যু, কিন্তু আন্তর্জাতিক ইস্যু তো আপনি জাতীয়ভাবে আপনার দেশ সমাধান করতে হলে তো আপনার দেশে যে বড় রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর যদি ঐক্য হয়, তাহলে তো পুরো জাতিটা ঐক্যবদ্ধ হলো। খালিদ ভাই, এইখানে যদি খালিদ ভাই, আজম ভাই সহ বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারক বেগম খালেদা জিয়া পর্যন্ত যে জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে স্থায়ী সমাধানের কথা বললেন জঙ্গিবাদের ক্ষেত্রে, যেটি আবার আজম ভাই পুনরাবৃত্তি করলেন, সেটির ক্ষেত্রে আপনাদের এত অনীহা কেন? খালিদ ভাই, আমরা 1 মিনিটের একটা বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে শুনি এটি, ফিরছি এখন। খালিদ ভাই, জাতীয় ঐক্যের প্রতি আপনাদের এত অনীহা কেন? যে জাতীয় ঐক্যের সাথে নির্বাচনের সম্পর্ক নেই, রাজনীতির সংস্রব নেই, দেশের স্বার্থে জঙ্গিবাদ দমনে যে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা একেবারেই, আমি যদি বলি, পাত্তা দিচ্ছেন না কেন খালিদ ভাই বিএনপিকে? না, আমরা জাতীয় ঐক্যকে সবসময় শ্রদ্ধা জানাই, এবং জাতীয় ঐক্য কিন্তু আমরা বলেছি সমগ্র বাংলাদেশের আপামর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে কিন্তু আমরা ডাক দিয়েছি জাতীয় ঐক্যের। এবং বিএনপি যে বারবার এই কথাটা বলার মধ্য দিয়ে প্রমাণ করতেছে যে জঙ্গি তাদের মধ্যেই লুকিয়ে আছে, এবং এই জন্যই আমরা বারবার বলছি যে স্বাধীনতা বিরোধীদেরকে এবং জামাত
ভারতের মতো সন্ত্রাসী বিএনপির কথা থেকে কিভাবে প্রমাণ হলো জঙ্গি তাদের মধ্যে লুকিয়ে আছে খালিদ ভাই? বিএনপির কথা থেকে কেমনে প্রমাণ হলো যে জঙ্গি তাদের মধ্যে আছে? লুকিয়ে আছে? কারণ আপনি জানেন জি, জঙ্গি তাদের মধ্যে যে লুকিয়ে আছে, তারা বারবার বলার চেষ্টা করছে যে বিএনপি কে যদি সঙ্গে নেওয়া হয় তাহলেই কিন্তু জঙ্গি নির্মূল হয়ে যাবে। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় যে জঙ্গিদেরকে দায় দায়িত্ব তারাই নিয়েছে। জি। আর জাতীয় ঐক্যের ব্যাপারে কিন্তু আপনার এই বসে থাকার কোনো বিষয় নাই। যদি রাজনীতি করি সমগ্র দেশবাসীকে কিন্তু যদি আপনি তো আমি জঙ্গি আহ্বান নির্মূলই জানাই করতে যে চান, আসুন, কিন্তু আপনি তো জঙ্গি নির্মূলই করতে চান, তাহলে আপনি বিএনপি কে সঙ্গে নেন। খালিদ ভাই, আপনি তো জঙ্গি নির্মূলই করতে চান। সেটাই তো একটা বড় কথা। যদি সেটাও সত্যি হয়, জঙ্গি তো হ্যাঁ, আপনি জঙ্গি তো নির্মূলই আমরা করতে চান, নির্মূল আপনি করতেছি। বিএনপি কে নেন। আপনি তো আর জঙ্গিকে জিয়ায় রাখতে না, চান না। জঙ্গি আমরা তো বলেছি জাতীয় ঐক্যের না, জঙ্গি নির্মূলের জন্য যে সরকার যেভাবে কাজ করছে, জঙ্গি নির্মূল করা কিন্তু আপনার রাজনৈতিক দলের দায়িত্ব নয়। জঙ্গির বিরোধী একটা জনমত গড়ে তোলার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। নির্মূল করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারা করতেছে, তাদেরকে আমরা সহায়তা করার জন্য বিএনপি তার অবস্থান থেকে যদি সেই দায়িত্ব পালন করে তাহলেই তো আপনার তার রাজনৈতিক দায়িত্ব পালন করা হচ্ছে। সেখানে জাতীয় ঐক্যের ফেনা তুলে জঙ্গিদেরকে আগলে রেখে আপনার দেশের মধ্যে বিশৃঙ্খল করা, দেশের মধ্যে অস্থিতিশীল বিএনপি পরিবেশ কিভাবে তৈরি করা জঙ্গিদের আগলে খুবই রাখছে? দুঃখজনক। এবং আরেকটি কথা আমি বলতে, খালিদ ভাই, বিএনপি কিভাবে জঙ্গিদের আগলে রাখছে? হ্যাঁ। জঙ্গিদের কিভাবে আগলে রাখছে? আমরা তো দেখতে পাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি না, মানবতার খালিদ ভাই। বিরুদ্ধে যারা অপরাধ করেছে, আমি দেখতে পাচ্ছি না। আপনি দেখতে না পাইলেও কিন্তু সমগ্র দেশবাসী দেখতে পাচ্ছে। আমি তো আপনার দেশের বাসীর দৃষ্টিভঙ্গিটা একজন। অন্যরকম হতে পারে, কিন্তু যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যারা আমার মা বোনকে ধর্ষণ করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তাদেরকে যারা শেল্টার দেয়, খুব প্রতীয়মান, খুব স্বাভাবিকভাবেই হয়। যখন হেফাজত বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য যখন শাপলা চত্বর দখল করে নেয়, যখন তাদের পাশে দাঁড়ানোর যখন আহ্বান জানায় একটি রাজনৈতিক দলের নেতা, তখন আর বুঝতে মানুষের বাকি থাকে না যে জঙ্গি লালন পালন এবং প্রশ্রয় দানকারী কারা। জি, আর খালিদ এখানে ভাই, পাশাপাশি এই সুযোগে একটি কথা বলে রাখি, খালিদ ভাই। নির্বাচনকে আওয়ামী লীগ কখনোই ভয় পায় না। ভয় নাই বলে 5ই জানুয়ারি এত রক্তাক্ত এরকম আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্য দিয়ে জনগণকে নিয়ে বাংলাদেশের নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ সেখানে নির্বাচনে আওয়ামী লীগ কখনোই ভয় পায় না। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলছেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা একদম শেষ লাইন আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনারা আসলে জঙ্গিদের আগলে রাখছেন এবং আগলে রেখে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর মতো করে বলছেন যে আমাদের সঙ্গে নিলে জঙ্গিদের সমস্যার সমাধান হবে। খালিদ ভাই এরকমটি বলছেন, আপনি কি বলবেন আজম ভাই? একেবারে 1 মিনিটের মধ্যে খালিদ মাহমুদের এত কথার জবাব দেওয়া সম্ভব নয়, তবে এক কথায় আমি বলতে চাই, খালিদ মাহমুদের কথায় এটা স্পষ্ট হয়ে গেছে যে সরকার বা আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূলে আন্তরিক নয়। বিএনপি জঙ্গিবাদ নির্মূলের জন্য, পরিবেশ তৈরি করবার জন্য, জনমত তৈরি করবার জন্য আন্তরিক বিধায়ী সহযোগিতা সরকারকে করবার জন্য আন্তরিক বিধায়ী ঐক্যের ডাক দিয়েছিল। বিএনপির এটা চরম দেশপ্রেম এবং জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ বিরোধী একটি অভিযোগ দিয়ে ওঠে যে এরকম ডাকাডাকি না করে কাজ করলে অনেক ভালো হতো। যাই হোক, অ্যাডভোকেট আহমেদ আজম খান, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছে, একটি ফিরছি তারপরে।